বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেতে পারে এবং খুনি হাসিনার যে প্রশাসন, মাকসুদ কামাল, সেই সন্ত্রাসী মাকসুদ কামাল যে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করছে এবং হাসপাতালে আমাদের ভাই বোনদের উপর হামলা করছে, তারা জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেবে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম বিশ্ববিদ্যালয় বন্ধ করলেও আমরা থাকবো হলে, এবং আমরা সবাইকে নির্দেশনা দিয়ে দিচ্ছিলাম। কিন্তু শিক্ষার্থীরা পরিবার থেকে বিভিন্নভাবে প্রেশার আসছিল, শিক্ষার্থীরা সকাল থেকে হল ছেড়ে যাচ্ছিল। যারা যাচ্ছিল এই ছাত্রলীগের সন্ত্রাসীরা শাহবাগে এই শিক্ষার্থীদের উপর হামলা করেছে, নীলক্ষেত, কাটাবন, প্রত্যেকটা জায়গায় প্রবেশ করতে ছাত্রলীগের সন্ত্রাসী ছিল, তখন শিক্ষার্থীদের উপর তারা হামলা করে। সর্বশেষ আমরা সন্ধ্যা পর্যন্ত হলে ছিলাম, তখন হলে আর থাকার মতো অবস্থা নেই। তখন আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যারা শিক্ষার্থীরা যাদের সুযোগ আছে তারা যেন অবশ্যই ঢাকায় থাকে, এবং আমাদের যারা বড় ভাইরা আছে, ওয়েল উইশার আছে, তাদের সাথে যোগাযোগ করে আমরা প্রত্যেকটা যতটুকু রাখা যায় শিক্ষার্থীদেরকে ঢাকায় রাখার আমরা ব্যবস্থা করেছিলাম। এক্ষেত্রে অনেকে এগিয়ে এসেছিল, সবাই আমাদের পাশে তখন দাঁড়িয়েছিল। তো যখন ক্যাম্পাস বন্ধ হয়ে গিয়েছিল সবাই একটু হতাশ হয়ে পড়ছে। এখন আন্দোলনের ফিউচার কি? যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছে। তখন অনেকে এটার আন্দোলনের ফিউচার নিয়ে তখন হতাশ হয়ে পড়ছে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটা এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না, এই আন্দোলন সারা ঢাকায় এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। তো সে আলোকে তখন আমরা মিটিং করেছিলাম বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা বিভিন্ন সংগঠক আছে, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা আছে তাদের সাথে, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদের সাথেও আমাদের কমিউনিকেশন আগে থেকে ছিল। এবং অনেকে এখানে মানে জুলাই এটা কোনো একক ব্যক্তি, একক সংগঠনের না, সবাই যার যার জায়গা থেকে সেদিন সহায়তা করেছিল। যখন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু চাঙ্কারপুল থেকে তারা অনেক মুক্তিকামী ছাত্রজনতা আমাদেরকে উদ্ধার করার জন্য তারা চলে এসেছিল। তো এইভাবে আমরা সবার সহযোগিতা পেয়েছি। তো পরবর্তী দিন 18 জুলাই আমরা সকাল থেকে দেখতে পেয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী যেভাবে রাস্তায় নেমেছিল, রাজপথে নেমেছিল, পুরো আন্দোলন নতুনভাবে এটা একটা মাত্রাযুক্ত করেছিল। 18 জুলাই যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে রাজপথে না নামতো, তারা যদি তাদের জীবনকে উৎসর্গ না করতো, তাহলে কিন্তু আন্দোলন অন্যদিকে যেতে পারতো, অথবা আমাদের যে সফলতা 5 আগস্ট আসছে সেটা পেতে আমাদেরকে আরও দেরি হতে পারতো। তো এই জুলাই বিপ্লবের পিছনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান সেটা আজীবন আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল, সবাই একটু আন্দোলন নিয়ে হতাশায় চলে গেছিল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুনভাবে আমাদেরকে উজ্জীবিত করেছিল। এবং ওই সময় 18 জুলাই আপনাদের মনে থাকার কথা, বিভিন্নভাবে ইন্টেলিজেন্স কনভিন্স করার চেষ্টা করছিল যে হচ্ছে এখন আন্দোলনের তারা সংলাপের প্রস্তাব দিচ্ছিল, শিক্ষার্থীদের দাবি দাও তারা মেনে নেবে এখন বিভিন্নভাবে, এবং আমাদের প্রথম সারি সমন্বয়কদেরকে বিভিন্ন জায়গায় তারা চায়ের টেবিলে ডাকছিল। তখন আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না। অলরেডি আমাদের 6 জন ভাই আবু সাইদ, ওয়াসিম শান্ত সহ 6 জন ভাই শহীদ হয়েছে, এবং 18 জুলাই সকাল থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিচ্ছে। এই অবস্থায় সংলাপ করা মানে শহীদদের সাথে সুস্পষ্ট বিট্রয়াল করা। সুতরাং আমরা বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না। এবং তখন আমি সবার সাথে যোগাযোগ করছি, মাহফুজ, নাহিদ, আসিফ থেকে শুরু করে সার্জিস, হাসনাত, এবং রাজনৈতিক দলগুলো থেকে জামাত ইসলামী নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, যতজনের সাথে যোগাযোগ করা যায়। এবং আমি তাদেরকে বলছিলাম আমার খারাপ লাগতেছিল, এত বড় একটা মোমেন্টাম, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে জীবন দিচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কেন সাইলেন্ট, কেন তারা ক্রমশ দিচ্ছে না? মানে এত বড় একটা মোমেন্টাম, এটা যদি ওই সময় অপোজিশনে খুনি হাসিনা দল থাকতো তাহলে অনেক আগে তারা রেজিমটা চেঞ্জ করে ফেলতো। কিন্তু তারা কেন এখন পর্যন্ত বসে আছে, এখন পর্যন্ত কেন তারা সিদ্ধান্ত দিচ্ছে না? আমি জামাতকে বলছিলাম আপনাদের সকল ফোর্স দিয়ে আপনারা নামেন, সর্বশক্তি নিয়ে আপনারা আন্দোলন করেন। বিএনপিকে আমি বলছিলাম আপনাদের সর্বশক্তি নিয়ে আপনারা নামেন, ছাত্ররা আপনাদের সাথে আছে, সবাই যদি একসাথে আমরা নামতে পারি তাহলে এই হাসিনার পতন কিছু সময়ের মাত্র। তো ওই সময়ে আমরা রাজনৈতিক দলগুলোর তাদের আচরণ, তাদের মানে তারা বলছিল হচ্ছে বাবারা তোমরা এখন যা করতেছো তোমাদের আবেগ বেশি। এবং ওই সময় পত্রিকাগুলো একটু যদি খোলেন, রাজনৈতিক দল, আমি নাম বলতে চাচ্ছি না, তাদের কমেন্টগুলো আপনারা পাবেন, মানে ছাত্ররা যেভাবে ভাবছে আমরা ওইভাবে ভাবতেছি না, এই ধরনের তারা কমেন্ট করেছিল। এবং তারা তখনও বিশ্বাস করতে পারতেছিল না যে হাসিনার পতন হবে, হাসিনার মতো একজন দানব ফেরাউনের পতন বাংলাদেশে হবে, তখন পর্যন্ত তারা বিশ্বাস করতে পারতেছিল না। একটু পত্রিকাগুলো যদি ওই সময় খোলেন তখন আপনারা এগুলো তাদের কমেন্টগুলো আপনারা পাবেন। কিন্তু আমাদের কাছে তখন পরিষ্কার যে আমরা এই হাসিনার পতন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং ওই সময় একই সাথে আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে, কারফিউ জারি হইতে পারে, এটা আগে থেকে আমাদের কাছে ইনফরমেশন ছিল। তো সে আলোকে ইন্টারনেট যদি চলে যায়, যেন আন্দোলন যেন কন্টিনিউ হয়, সেজন্য আমরা ওই ধরনের মেকানিজম ডেভেলপ করছিলাম, যেন অফলাইনে আমরা যোগাযোগ করতে পারি। সারা দেশে আন্দোলন যারা কোঅর্ডিনেট করতেছে তাদেরকে এক্সট্রা সিম, এক্সট্রা ফোন সংগ্রহ করার জন্য তাদেরকে বলা, একই সাথে আন্দোলন কীভাবে কোঅর্ডিনেট করবো সেই প্ল্যানগুলো আমরা সাজাচ্ছিলাম।
তো ওই আলাপগুলো যখন হচ্ছিল, একই সাথে পরবর্তী কর্মসূচি কী হবে সেটা নিয়েও আমাদের মধ্যে আলাপ হচ্ছিল। তখনই কিন্তু আমরা 9 দফার যে কর্মসূচি, যেটা আপনারা দেখতে পেয়েছেন, সেই 9 দফাটা আমরা তৈরি করে ফেলেছিলাম। এবং এই 9 দফাটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে যেখানে হচ্ছে নেতা থাকুক আর না থাকুক, যেন আন্দোলনটা চলতে থাকে। এবং এই 9 দফাটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে হাসিনার পাওয়ার স্ট্রাকচারও থাকবে না, একই সাথে তার পার্টি স্ট্রাকচারও থাকবে না। আপনারা যদি একটু 9 দফাটা একটু ভালো করে পড়েন, দেখবেন যে হচ্ছে এখানে প্রথম দফাটা হলো ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। আমরা প্রথমে লিখেছিলাম ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে পদত্যাগ করতে হবে। তো পরে চিন্তা করলাম এটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, আমরা মানে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়া মানে তো আলটিমেটলি তার আর কোনো স্ট্যান্ড থাকে না, মোরাল স্ট্যান্ড থাকে না। তো এই কারণে ছাত্ররা জায়গা থেকে পদত্যাগ না বলে প্রকাশ্য ক্ষমা এটা লিখলে ভালো। এইভাবে এরপর হচ্ছে তার যারা ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান, এরপর হচ্ছে পলক, এদেরকে তাদের অপসারণ করতে হবে এবং তাদের পার্টি থেকে তাদেরকে বাদ দিতে হবে। তো যে 9টা দফা আছে, বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি আছে তাদেরকে বাদ দিতে হবে মোটামুটি প্রত্যেকটা দফা। এই দফাগুলো যদি মানা হয় তার পার্টিটা আর টিকবে না, একই সাথে তার পাওয়ার স্ট্রাকচারও ভেঙে পড়বে। এটা মানা কখনো তার পক্ষে সম্ভব না। তো সে আলোকে তৈরি করা 9 দফা ড্রাফট করে তখন আমার আলাপ হচ্ছিল আসিফ মাহমুদের সাথে, তখন আমি তার টেলিগ্রামে পাঠিয়েছিলাম এবং অন্যান্য যারা আছে সবাইকে তখন আমি পাঠিয়েছিলাম। এই আলাপগুলো হচ্ছিল, এই আলাপ হতে হতে সন্ধ্যার দিকে হঠাৎ করে ইন্টারনেট চলে যায়। আপনাদের মনে আছে কিনা? মানে যখন ইন্টারনেট চলে যায় হঠাৎ করে সব কিছু ডিসকানেক্টেড। মানে এর আগে যেটা হয়েছে, যে কোনো কিছু আমরা অনলাইনে টেলিগ্রামে পাঠাচ্ছি, এটাকে পাঠাচ্ছি, সব কিছু কানেক্টেড, কমিউনিকেশনটা খুবই স্মুথ। হঠাৎ করে যখন ইন্টারনেট চলে গেছে, কোথায় কি হইতেছে আর কিছু বুঝতেছি না, সব কিছু ডিসকানেক্টেড। তখন আন্দোলন কন্টিনিউ করাটা সবচেয়ে টাফ সিচুয়েশন তৈরি হয়ে যায়, কারোর সাথে কমিউনিকেশন করা যাচ্ছে না। একই মধ্যে অনেক ধরনের গুজব শোনা যেতেছে। আর এদিকে খুনি হাসিনার পলকের যে স্যাটেলাইট মিডিয়াগুলো আছে, প্রিন্টিং মিডিয়া, বারবার দেখা দিয়েছিল শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে, এখন এই আন্দোলন আর হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন নাই, এই আন্দোলন হচ্ছে স্বাধীনতা বিরোধী যুদ্ধপরাধী, এদের আন্দোলন, এভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছিল। এবং এই হচ্ছে খুনি হাসিনা সবার দাবি দেওয়াগুলো মেনে নিবে, এরকম করে ক্রমাগত মিডিয়াতে প্রপাগান্ডা হচ্ছিল। তখন আমাদের শিক্ষার্থীদের কাছে এবং জাতির কাছে যে আন্দোলন চলছে, সেই কর্মসূচি, সেই নির্দেশনাটা পৌঁছে দেওয়াটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। তখন আমরা সবার আগে যেটা করলাম, যারা সমন্বয়ক আছে তাদেরকে সেফ রুমে নিয়ে যাও, তাদের সাথে কমিউনিকেশন করা, কে কোথায় আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, সেটা ছিল আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এবং যারা আন্দোলন সারা দেশে সমন্বয় করতেছে তাদের সাথে একটা অফলাইনে নেটওয়ার্ক তৈরি করা, সেটা। তো সে আলোকে আমরা 19শে জুলাই সকাল থেকে এই অফলাইনে নেটওয়ার্ক তৈরি করার কাজ করছিলাম। এবং 19শে জুলাই এই ইন্টারনেট ব্ল্যাক আউট কারফিউ জারি করলেও মুক্তিকামী ছাত্র জনতা সারা দেশে তখন রাস্তা নেমে পড়েছিল। সেদিন জুমাবার ছিল, আপনাদের মনে থাকার কথা। মানে এই যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার থেকে শুরু করে সারা দেশেই সেদিন রাজপথে সবাই নেমে পড়েছিল এবং সবাই স্লোগান দিচ্ছিল, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। সবাই শাহাদাতের তামান্না নিয়ে সেদিন রাজপথে নেমেছিল। এবং যাত্রাবাড়িতে আপনি দেখতে পাবেন মানে স্কার্ট পরে যেমন হচ্ছে মহিলারা এসেছে, গুলশান থেকে শুরু করে সব জায়গায়, একই সাথে হিজাব, নেকাব পরে, বোরকা পরে আমাদের মা খালারা এসেছে, সবাই রাজপথে নেমে গিয়েছিল। কেউ আর হাসিনার এক মুহূর্ত হাসিনাকে আর কেউ সহ্য করবে না। এবং ওই সময়ে কর্মসূচিটা মিডিয়াতে পৌঁছানোটা সবচেয়ে আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। তখন আমরা এই 9 দফাটা কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এখন কার নামে এটা প্রেস লিস্টে যাবে, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, সবার অফলাইন নাম্বারগুলো ডিসকানেক্টেড। তখন যোগাযোগ করার চেষ্টা করলাম। প্রথম নাহিদ আসিফ যাচ্ছিল না, এরপর ওদের নাম্বার, আগের নাম্বারগুলো অফ। পরবর্তীতে হচ্ছে আব্দুল হান্নান মাসুদের সাথে চেষ্টা করলাম। এরপর মুসাদ্দিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, মুসাদ্দিকের সাথে রিচ করতে পারি। এরপরে হচ্ছে আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করতে পারি। আব্দুল কাদের সে সময় হচ্ছে যাত্রাবাড়িতে ছিল। পরবর্তীতে আব্দুল কাদেরকে আমরা জানাই হচ্ছে 9 দফা ড্রাফট, তাকে অফলাইনে ফোনে এটা পাঠ করে শোনানো হয় এবং বলা হয় এটা আব্দুল কাদেরের নামে আমরা এই 9 দফাটা হচ্ছে প্রত্যেকটা মিডিয়া হচ্ছে পৌঁছাবো। এরপর এটা ফাইনাল করার পরে এখন তো আগে যেটা হয়েছে হোয়াটসঅ্যাপে দিলেই সব জায়গায় চলে যায় সহজে, এখন এটা তো পৌঁছাইতে হবে সব জায়গায়, এখন তার ইন্টারনেট নাই। তখন আমরা যেটা করলাম, এই 9 দফাটা অফলাইন নাম্বারে প্রত্যেক সাংবাদিকের কাছে আমরা টেক্সট করে পাঠাই এবং মেসেজটা লম্বা হওয়ার কারণে যেতে অনেক সময় নিচ্ছিল। একই সাথে আমরা তখন এটা প্রিন্ট করে প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে আমরা 9 দফাটা পৌঁছে দিয়েছিলাম। এবং ওই সময় ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো ছিল ওইখানে ইন্টারনেট ছিল। তখন আমরা হচ্ছে এএফপির অফিসে গিয়েছিলাম এবং ওইখানে ড্রিকে শহীদুল আলম, ওনার সাথে দেখা হয়েছিল, ওনার স্ত্রী ওখানে ছিল এবং ওনাদের মাধ্যমে এটা ইন্টারন্যাশনালে এই 9 দফাটা চলে যায়। তো যখন আমরা 9 দফাটা মিডিয়ায় পৌঁছাই তখন কিন্তু হাসিনার এবং তার ইন্টেলিজেন্স তাদের গদি নড়ে ওঠে। তারা এটা দেখে, তারা এটা ভাবতে পারে না যে এত অ্যাগ্রেসিভ দফা হবে। এর মধ্যে তারা আমাদের সমন্বয়ের একটা গ্রুপকে বসে বিভিন্ন কনভিন্স করার চেষ্টা করতেছিল এবং তারা যখন 9 দফা দেখছে তখন এটাকে একটু মডারেট করে এটা 8 দফা বানাইছে একটা। আপনারা দেখছেন কিনা 8 দফাটা? আচ্ছা, 8 দফায় ওইখানে হচ্ছে যে ফুল ফাঁকি লতা পাতা টাইপের আর কি, কোনো অ্যাগ্রেসিভ কিছু নাই, যে হাসিনার পতন,
এরপর হচ্ছে হচ্ছে যে ছাত্র হত্যা দায় নিয়ে খুনি হাসিনা জাতির কাছে ক্ষমা চাওয়া, এই টাইপের কোনো অ্যাগ্রেসিভ কোনো কিছু নাই। জাস্ট হচ্ছে কিছু আছে যেগুলো নিয়ে হাসিনার কোনো কিছুই হবে না, জাস্ট হচ্ছে সে কোটা ব্যবস্থা ফিরাই দিবে এবং হচ্ছে যারা হামলা করছে তাদের বিচার করবে, এই টাইপের কিছু যেগুলো হচ্ছে আইওয়াশ। তখন আমরা বললাম ছাত্র জনতার দাবি হলো 9 দফা। প্রথম দফা হলো ছাত্র হত্যা দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টি, মানে 9 দফার প্রথম দফা হচ্ছে 1 দফা, মানে হাসিনার পতন, হাসিনা এই দেশে আর রাজনীতি করা, হাসিনার শাসন চালু রাখার, দেশ শাসন করার তার কোনো অধিকার নাই, সে একজন ফেসিস্ট, সে খুনি। সুতরাং এই তার পতন আন্দোলন হচ্ছে এখন আমাদের 1 দফায়। তো যখন এই 9 দফা আমরা দেওয়ার পরে প্রত্যেকটা মিডিয়া হাউস ডিনাই করছে, মিডিয়া হাউসগুলোতে আসে নাই, তখন আপনারা দেখবেন কয়েকটা শুধু এর পরের দিন কয়েকটা হাউসে ওই দিন এসেছিল, আর বাকি কোনো মিডিয়াতে সেদিন আসে না। তারা 8 দফা ছাপিয়েছে, যখন ইন্টারন্যাশনাল আল জাজিরাই পরবর্তী দিন সেই 9 দফাটা এসেছিল, এবং একই সাথে আমরা 9 দফাটাকে অনেকে বিশ্বাস করতেছিল না। সে কারণে আমরা যেটা করলাম, আব্দুল কাদের থেকে ভিডিও বার্তা নিয়েছিলাম। ভিডিও বার্তা নিয়ে এসে সেই যাত্রাবাড়ি থেকে, সে যে বাসায় ছিল, একটা মসজিদে ছিল, ওখান থেকে তাকে একটা বাসায় নিয়ে যাওয়া হয়েছে, 9 দফার ভিডিও ধারণ করা হয়েছে, ধারণ করে পেন ড্রাইভে করে আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে পৌঁছে দিছি। এবং এটা এখন যত সহজে বলতেছি না, তখন অত সহজ ছিল না, জীবনের ঝুঁকি নিয়ে, এবং প্রত্যেকটা মিডিয়া হাউসে যাওয়া, মিডিয়া হাউসে যাওয়ার পর আমাদেরকে আবার ইন্টেলিজেন্সের লোকরা ফলো করা, তখন এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, এখানে আমাদের কোনো ব্যক্তিগত করিশ্মা না। আমি মনে করি পরে জুলাই বিপ্লবটা এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করেছেন, মজলুমদের দোয়া ছিল, আমাদের মজলুম মা বাবা সবাই দোয়া করেছেন, আমাদের ভাই বোনরা দোয়া করেছেন।